একজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার অপরাধে তার প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে লেবানন থেকে দক্ষিণ গাজায় ইসরায়েলি অবস্থানে লক্ষ্য করে। তাদের সেখানে দুটি সামরিক চৌকিতে দুর্ধর্ষ আক্রমণ পরিচালনা করেছে হিজবুল্লাহ যোদ্ধারা, আর এরপরে তারা বিবৃতির মাধ্যমে সেটি জানিয়েছে। বন্ধুরা, চরম এই আক্রমণের মাধ্যমে তাদের যে দুর্দশা সেটি ফুটে উঠেছে স্পষ্টভাবে। পালাচ্ছে এদিক ওদিক। পুরো মধ্যপ্রাচ্যের যে সকল অবস্থানগুলো ছিল সেখানে হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধের মাধ্যমে এতদিন পর্যন্ত যে হামলাগুলো বা পাল্টা হামলাগুলো চালিয়েছে, এটি তাদের মধ্যে সর্ববৃহৎ হামলা। অর্থাৎ ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধ শুরু হওয়ার পর হিজবুল্লাহর তরফ থেকে এটি বড় ধরনের প্রতিক্রিয়া এবং এত বড় ধরনের হামলা এর পূর্বে ঘটানো হয়নি। হিজবুল্লাহর তরফ থেকে জানানো হয়েছে তারা সুনির্দিষ্ট এবং পরিকল্পিতভাবে বিশেষ ধরনের বিমান এবং ড্রোন বা আত্মঘাতী ড্রোন ব্যবহারের মাধ্যমে তাদের সেই হামলার জবাব দিয়েছে এবং সেটি সফলভাবে শেষ হয়েছে। একটা বিষয় আপনাদের পূর্বেই বলেছি, এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে দখলদাররা বিভিন্ন সময় তাদের ক্ষয়ক্ষতি লুকিয়ে থাকে এবং হতাহতের সংখ্যা যা বলে আমৃত সত্য তা নয়। বন্ধুরা, ইসরায়েলের হারেজ পত্রিকা সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন, এই পত্রিকাটি একটি রিপোর্ট করেছে তারা 7টি ব্যর্থতার দায় ইসরায়েলি বাহিনী এবং সরকারের উপর চাপিয়েছে, যে কারণে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ এবং শুধুমাত্র ধ্বংসযজ্ঞ ছাড়া তাদের কোনো বিজয় আছে বলে এই পত্রিকাটি মনে করে না এবং এ ব্যাপারে তারা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। ধ্বংসযজ্ঞ বলতে আসলে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের একটিও তারা এখনও পর্যন্ত পূরণ করতে পারেনি। আর এই ব্যাপারগুলো হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা, সেখানে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার কাহিনীর ব্যাপারটি সম্পূর্ণরূপে জানতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে। আর পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদেরকে দেখে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত পাইতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। 3টি আত্মঘাতী ড্রোন এবং বিশেষ বিমানের মাধ্যমে নাকি সেখানে হামলা চালানো হয়েছিল। লক্ষ্য ছিল গাজার অভ্যন্তরে সেখানে যারা ঘাঁটি গেড়েছে, অর্থাৎ যে সকল দখলদার বাহিনী ঘাঁটি গেড়েছে তাদের চেকপোস্ট বা সামরিক ঘাঁটি, এবং সেই চেকপোস্ট বা সামরিক ঘাঁটি এবং জমায়েত লক্ষ্য করে যখন হামলা চালানো হয়, আপনারা বুঝতে পারবেন সেখানে লণ্ডভণ্ড অবস্থায় কারো না কারো পটল তোলার সম্ভাবনা থাকেই। সুতরাং এখানেই যে তারা কয়েকজন পরপারে চলে গেছে, এই ব্যাপারটি সরকারের তরফ থেকে প্রকাশ করা হয় না। আন্তর্জাতিকভাবে লজ্জার ব্যাপার আছে এবং অভ্যন্তরীণভাবে তাদের যে সকল নাগরিক রয়েছে তারা ইতিমধ্যে চরম আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলন বৃদ্ধি পাওয়ার মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটতে পারে। এ কারণে যে হাজার হাজার তাদের সৈন্যরা পঙ্গু হয়েছে, বিভিন্ন অঙ্গহানি হয়েছে, এই ব্যাপারগুলো সুস্পষ্টভাবে কোনো সংখ্যা আকারে তারা কখনোই প্রকাশ করেনি। বন্ধুরা, মৃত্যুর সংখ্যাটি নিয়েও তারা ছেলে খেলা করেছে। অর্থাৎ এই হামলার মাধ্যমে হিজবুল্লাহ তাদের শক্তিমত্তা জানান দিয়েছে। এবং আরেকটি ব্যাপার এখানে বলেছে, যদি বেশি বাড়াবাড়ি করে পরবর্তীতে এই ধরনের দুর্ধর্ষ হামলা চলতেই থাকবে। আপনারা জানেন কিছুদিন পূর্বে এক আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে 14 জনকে পরপারে পাঠিয়ে দিয়েছিল। অর্থাৎ এই ধরনের হামলা যতদিন না পর্যন্ত এই যুদ্ধটি চলতে থাকবে বা যতদিন না পর্যন্ত এটি বন্ধ হবে ততদিন পর্যন্তই চলতে থাকবে। ইরান সরাসরি হিজবুল্লাহকে অস্ত্র দেয় এবং সহায়তা করে এবং ইরানের এই সহায়তা যে অব্যাহত থাকবে এটি তারা নিশ্চিত করেছে। ইরানের তরফ থেকে আরও বলা হয়েছে, যদি এর পরে ইরানের কোনো অবস্থানে হামলা চালানো হয় তাহলে একেবারে ওদের নিঃশেষ করে দেওয়া হবে। বন্ধুরা, এটি ইরানের প্রেসিডেন্ট বলেছেন কোথায় দাঁড়িয়ে জানেন? পাকিস্তানে দাঁড়িয়ে। সুতরাং পাকিস্তান এবং ইরানের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি হচ্ছে এটি ভালোভাবে নিচ্ছেন আমেরিকা। পাকিস্তানে দাঁড়িয়ে ইসরায়েল ধ্বংসের কথা বলা, তার মানে দুইটি দেশের এই অ্যাকোমোডেটেড অবস্থান অত্যন্ত ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে এই দখলদার দেশটির জন্য। আর তাদের প্রভু ওখানে কান্নাকাটি করছে, বলছে যে ইরানের সাথে যদি অর্থনৈতিক এবং সামরিক কোনো চুক্তি সাধিত হয় তাহলে পাকিস্তানের উপরে বড় ধরনের অবরোধ চাপানো হবে। এটিই তারা পারে, এর বাইরে আর কিছু পারে না। তবে পারমাণবিক একটি শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানকে অবশ্যই ছাড়তে চাইবে না আমেরিকা, কারণ অন্য দেশের গুরুত্ব আর পাকিস্তানের গুরুত্ব তাদের কাছে এক নয়। পাকিস্তান যদি ইচ্ছা করে রাতারাতি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মতো দেশগুলোকে রাতারাতি পারমাণবিক অস্ত্রে সজ্জিত দেশ হিসেবে ঘোষণা করতে পারে। অর্থাৎ তারা ইচ্ছা করলে তারা গোপনে এতদিন পর্যন্ত ইরান, সৌদি আরব এবং তুরস্কের মতো দেশগুলোকে পারমাণবিক অস্ত্র দিয়ে মুসলিম বিশ্বের পারমাণবিক অক্ষ তৈরি করতে পারত। সুতরাং পাকিস্তানের সাথে অতিমাত্রায় বাড়াবাড়ি করার ফল যে ভালো হবে না এটি আমেরিকা খুব ভালো করে জানে। আর এই কারণে ছলে বলে কলা কৌশলে পাকিস্তানের বন্ধু হয়ে থাকার চেষ্টা করে তারা।
কিন্তু এই বন্ধু যে পেছন থেকে অন্য কিছু করে সেই ব্যাপারটি পাকিস্তান এখনও পর্যন্ত সচেতন নয়। বন্ধুরা, পাকিস্তান একটি আত্মনির্ভরশীল সামরিক বা অর্থনৈতিক শক্তি হিসেবে যেন দাঁড়াতে না পারে সেটি অনেক পূর্ব থেকেই করে রাখছে আমেরিকা। সে কারণে আফগানিস্তানের যুদ্ধের মাধ্যমে এই দেশটিকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল এক সময়। আর এখন তারা অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলা করছে এবং এমনভাবে পাকিস্তানের বর্তমান অর্থনীতিটি সাজানো হয়েছে যেন একটি মুসলিম আত্মনির্ভরশীল পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের কোনো স্টেবিলিটি না আসে। শক্তিশালী অর্থনৈতিক এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তান ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য প্রচণ্ড মাত্রার হুমকি বলে তারা মনে করে। আর এ কারণেই একে দুর্বল এবং রুগ্ন রাখাই হচ্ছে তাদের উল্লেখযোগ্য কাজ। ঠিক যে কাজটি তারা তুরস্কের সাথে করে থাকে। তুরস্কের কনভেনশনাল এবং সামরিক শক্তির উত্থান মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বব্যাপী অর্থাৎ ইউরোপে আমেরিকার জন্য চরম মাত্রায় হুমকি। এবং মধ্যপ্রাচ্যের এই ইসরায়েল মনে করে যে অতিমাত্রায় শক্তিশালী তুরস্ক ইসরায়েলের জন্য, ইসরায়েল সার্বভৌম নিরাপত্তার জন্য চরম মাত্রায় এক হুমকি হিসেবে কাজ করবে। তাই মধ্যপ্রাচ্যের সামরিক পার্থক্য তৈরি রাখার জন্য তুরস্ককে জেতে জুটে ঠেসে ঠুসে সামরিকভাবে দুর্বল করে রাখতে হবে এবং অর্থনৈতিকভাবেও তাকে দুর্বল করে রাখতে হবে। আপনি অর্থনৈতিকভাবে দুর্বল মানে আপনি সামরিকভাবে কখনোই সবল হতে পারবেন না। সামরিক স্ট্যাবিলিটি রক্ষা করার জন্য অবশ্যই আপনার অর্থনীতিকে ঠিক রাখার যাবে। আবার আপনি যদি শুধুমাত্র অর্থনীতি নিয়ে পড়ে থাকেন, সেই অর্থনীতিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার দেশ স্ট্যাবল হবে না। সুতরাং এক এক দিক দিয়ে এক এক দেশ আগায় রয়েছে। পাকিস্তান যেমন পারমাণবিক অস্ত্র নিয়ে বসে আছে, তার অর্থনীতি বলতে কিছু নাই। পাকিস্তানের ডেমোক্রেসি এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো মাটির সাথে মিশে গেছে। অন্যদিকে সৌদি আরব শুধুমাত্র অস্ত্রই কিনছে, কিন্তু তার অস্ত্র পরিচালনা করার জন্য নিজেদের সৈন্য নাই, বাইরের থেকে ধার করা লাগে। বন্ধুরা, শুধু অর্থনীতি বানাইছে। এই অর্থনীতিকে রক্ষা করার জন্য যে ধরনের একটি কৌশলগত সামরিক বাহিনী তার কাছে থাকা দরকার, তার কাছে শুধু অস্ত্র আছে, কিন্তু সেগুলো চালানোর মতো এবং ক্ষিপ্র কোনো সামরিক বাহিনী নাই। এর কারণ হচ্ছে আমেরিকা তাকে ইচ্ছা করে এভাবে বধির করে রেখেছে যেন সৌদি আরব কখনোই মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির একটি যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারে। মধ্যপ্রাচ্যের এই দখলদার দেশটির যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার জন্য যে দেশটি সামনে আসে তাকেই দুর্বল করে দেওয়ার চেষ্টা করে আমেরিকা। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইরান। কিন্তু ইরানকে এখন দুর্বল করতে গিয়ে মধ্যপ্রাচ্য সে নিজেই দুর্বল হয়ে যাচ্ছে। আর যাকে রক্ষা করার জন্য এত আয়োজন, সেই রক্ষার ব্যাপারটি হয়তো সামনে আর থাকবে না। কারণ যেভাবে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের একটি সমস্যার আবেদন উঠেছে এবং কোনোভাবে যদি ইরান তার পারমাণবিক স্বার্থ হাসিল করতে পারে, কোনোভাবে যদি ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের এই দেশটির স্থিতিশীলতা এবং সার্বভৌম নিরাপত্তার 12টা বেজে যাবে। কারণ তখন তার উপরে চারিদিক থেকে হামলার মাত্রা আরও বাড়ায় দেবে ইরান। কারণ তোমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে। তুমি যদি আমার দিকে ছড়ো, আমিও তোমার দিকে ছড়ব। সুতরাং ধ্বংসের ক্ষেত্রে উভয় সমান সমান। আর এখন তোমাকে আমি মারব যতদিন পর্যন্ত তুমি প্যালেস্টাইন এবং সাধারণ মধ্যপ্রাচ্যের উপরে সাবোটাসমূলক হামলা পরিচালনা করবেন, ততদিন পর্যন্ত তোমাকে আমি পিটাবো। আর এইভাবে পিটাপিটির মধ্যে মূলত তাকে জোর করে মার হজম করতে হবে। আর যদি তা না করে, তাহলে একটি অল আউট যুদ্ধ যদি এই দুইটির দেশের মধ্যে শুরু হয়ে যায়, ভবিষ্যৎ নিশ্চয়তা হলো অবশ্যই দুটি দেশ ধ্বংস হয়ে যেতে পারে। কারণ এর সম্ভাবনা সবচেয়ে বেশি দখলদার দেশটির জন্য। কারণ ছোট্ট এই দেশটিতে একেবারে উবে দেওয়ার জন্য সামান্য একটি অ্যাটমই যথেষ্ট। সুতরাং এক্ষেত্রে তারা অতিমাত্রায় সতর্ক, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে না পারে। কিন্তু সতর্ক থাকতে মনে হয় কোনো লাভ হলো না, শেষ পর্যন্ত ইরান সেটি করেই ফেলছে। ধন্যবাদ সকলকে।